কত বয়স? 21 চলছে। তাহলে তো ছোট, ওর 19। হাই রে, তাহলে তো আমি বড় আপু। অনুরাগ হাসলো, বলল, যাও রেস্ট নাও কিছুক্ষণ, অনেক রান্না বান্না করেছো। জি স্যার। শাসা বাতাস চারিপাশে, আয়নার পরনে সাদা শাড়িটার আঁচল উঠছে। অনুরাগ পেছনে এসে দাঁড়িয়ে বলল, সাদা শাড়ি দিয়েছে কে? ইচ্ছে করে পড়েছি। এত বিধবা হওয়ার শখ কেন? আমি যাচ্ছি না কোথাও। আমি যাব, এত যুদ্ধ করে থাকতে পারবো না আমি। সরুন, লোকে দেখবে। অনুরাগ তার আরো কাছে ঘেঁষে দাঁড়ালো। আয়না সামনে ফিরে এদিক ওদিক চোখ বুলালো, বলল, মেয়েটা কোথায়? ঘুমানোর জায়গায় ঘুমাচ্ছে। সরুন সামনে থেকে, ভালো লাগছে না। বাড়ি ফিরি, এক মুহূর্ত থাকবো না আমি আপনার সাথে। এত লড়াই যুদ্ধ করে আমি কেন? কেউ থাকবে না আপনার সাথে। কোহলি ঠিক কাজ করেছে একদম। আমিও চলে যাব। তোমাকে থাকতে হবে আয়নামতি, যেভাবে আজ ছিলে। পারবো না। আমি জানি তুমি আমায় ঘেন্না করো না, হয়তো শ্রদ্ধা সম্মানের জায়গাটা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু ঘেন্না সরিয়ে দিতে পেরেছি। আমার সামনে থেকে যান, আমি একটু একা থাকবো। থাকো। অনুরাগ চলেই যাচ্ছিল। আয়না এদিক সেদিক তাকালো, আবারও ডেকে বলল। দূরে দাঁড়ান, একেবারে যাবেন না। অনুরাগ হাসলো, পা টিপে টিপে এগিয়ে আসলো। দূরে থাকতে বলেছি। দূরেই তো যাচ্ছিলাম, তুমিই যেতে দিলে না। আয়না কথা বলল না। অনুরাগ এগিয়ে গেল তার দিকে, বলল, বাড়ি ফিরে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। লাগবে না। লাগবে। আমি সোজা আমাদের বাড়ি যাব, আপনাদের বাড়ি যাব না আমি। অনুরাগের মুখ মলিন হলো। আয়না চোখ তুলে তাকালো, বলল, একদম ওইভাবে তাকাবেন না। আমি গলছি না। মানুষ এতটা তুচ্ছতা ছিল সহ্য করতে পারে আমার জানা ছিল না। তুমি অকারণে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তাই সইতে পারছি। ইচ্ছে করে এমন করছো যাতে আমি তোমাকে দূরে সরিয়ে দিই, মন থেকে করছো না। সব জানতা তিনি, না বোঝার ভান করে থাকেন ইচ্ছে করে একদম। অনুরাগ হেসে ফেলল। আয়নার বাম হাতটা ধরে টেনে আনলো নিজের কাছে, দু হাত দিয়ে ঘিরে ধরলো আয়নাকে। আয়নার চোখে তখন রাগ মিশানো জল ছলছল করছে, ক্লান্ত শরীরটা একটু আশ্রয় খুঁজছে। অনুরাগ হাতটা তুলে হাতের উল্টো পিঠ ভিজিয়ে দিল, বলল, আয়নামতি, আমি রণবীর হব, তুমি আমার রণরঙ্গিনী হয়ে যাও। তোমার চোখ নামিয়ে দেয়া একটুখানি আশ্বাস আমার শক্তি, আমার অনুপ্রেরণা হয়ে যাক। শুধু জীবন সঙ্গী নয়, তুমি আমার তলোয়ার হয়ে যাও আয়নামতি। যে তলোয়ার থাকলে আমি শক্তিশালী, আর না থাকলে নিঃস্ব। আয়না চোখ বন্ধ করে নিল। চোখের পাতা ভিজল টুপটাপ। আর চোখের কোণ, মনের শক্ত কোণ। হৃদয় গলানো, মন ভুলানো কত শত কথা বলে ফেলল অনুরাগ। কত শত আকুতি, অনুরোধ, আবদার, প্রেমালাপ, সবটা লৌহ মানবীর মনে একটু নিজের জায়গা করে নেওয়ার জন্যে। জুলিয়া দূর থেকে হঠাৎ দুজনকে দেখে ভাবলো, ভালোবাসা আসলেই সুন্দর। ভাগ্যবান তো তারাই যাদের খুব করে ভালোবাসার একজন মানুষ আছে, আগলে রাখার একজন আছে। শত তুচ্ছতাচ্ছিল্যের পরেও যারা ভালোবাসা পায় তাদের কপাল সোনায় মোড়ানো। এই যে তার জীবনের এত লড়াই আর সাকসেসফুল কেসের গল্প, সেসব তার আসল সাকসেস না। তার আসল সাকসেসটা তার খোঁজ নেওয়ার মতো, পাশে থাকার মতো একজন মানুষ। আজ সে অনেক কিছুই শিখলো। ধন্যবাদ অনুরাগ স্যারকে। সে তার সবটা দিয়ে তাকে ভালোবাসার মানুষটিকে আগলে রাখবে। পাখির কিচিরমিচির আওয়াজ আর দরজার ফটক দিয়ে বারান্দায় এসে পড়া রোদ্দুরের উকিঝুঁকি ঘরের ভেতরেও। বারান্দায় লাগানো বাগান বিলাসের ঘ্রাণ ভেসে আসছে। চিনচিনে ব্যথা অনুভব হলো হাতের কনুয়ে। কপাল কুঞ্চিত হয়ে পড়ল আয়নার। গায়ের উপর চেপে বসেছে ভারী কম্বল। শীতের আগমনী বার্তা আর প্রচণ্ড জ্বরে উত্তপ্ত শরীরে প্রচণ্ড রকম কাঁপছে সে। ঘুম ঘুম চোখ মেলে তাকালো মাথার উপরে। কিছুদিনের চেনা পরিচিত ঘরটা দেখে হাঁপ ছাড়ল। বাম হাতের শক্তি দিয়ে কম্বল সরাতে গিয়ে আরো বেশি ব্যথা অনুভব হলো তার, তবে সরাতে পারল। বিছানা থেকে নেমে পায়ে স্যান্ডেল পরতে হাজির হলো অনুরাগ। গায়ে ছাই রঙা ঢিলে ঢালা শার্ট, মাথার চুলগুলো অবিন্যস্ত। দায়সারা চোখে তাকালো আয়নার দিকে। একটু তির্যক চোখে তাকিয়ে ড্রয়ার থেকে চাবি জাতীয় কিছু খুঁজে আবারও চলে গেল আয়না। ভাবলো, আশ্চর্য, আমার সাথে কথা বলো না কেন? ভাবনার রেশ না কাটতেই অনুরাগ আবারও ফিরে এলো, ডাকলো। আয়নামতি। কি? অনুরাগ জবাব দিল না। আয়না হেঁটে বাথরুমে ঢুকলো। মুখ হাত ধুয়ে আসতে অনুরাগ নিজের কাজ করতে করতে পুনরায় ডাকলো। আয়নামতি। কি হয়েছে আশ্চর্য? অনুরাগ বেশ বিরক্ত, বলল, উত্তর দাও না কেন? আমি ডাকতেই থাকবো, তুমি শুনতেই থাকবে। যত সব পাগল। বলেই হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল আয়না। অনুরাগ তার পিছু পিছু ধাওয়া করে বলল, আয়নামতি, সবাইকে কিছু বলবে না, আমি যা বলার বলেছি। জোর করলেও চুপ থাকবে। আয়না চট করে পিছু ফিরল। হঠাৎ করে থেমে যাও অনুরাগের মুখোমুখি পড়ল। ভুরু উঁচিয়ে বলল, আমাকে কথা বলতে কখনো দেখেছেন তাদের সাথে? অনুরাগ বোকাশোকা হাসলো। ঘরের দিকে ইশারা করে বলল, তাহলে তো আমি এখন নিশ্চিন্তে ঘরে যেতে পারি রানী সাহেবা।
কেন নয়? চলে গেল অনুরাগ। আয়নাও চলল, তবে খাবার টেবিলের কাছাকাছি যেতে না যেতেই শায়লা বেগমের মুখোমুখি হতে হলো। নাতবো, হাত পা ভেঙে এ কি অবস্থা হয়েছে তোমার? আয়না জবাব দিল না। আনহিতা পা টেনে টেনে আসলো, বলল, বৌমা, তোমার বাড়িতে জানিয়েছো? মানে ওনারা তো চিন্তায় থাকবেন। অনুরাগের গলা ভেসে আসলো। আমি জানিয়ে দিয়েছি মা, বলেছি সব ঠিকঠাক আছে। ওর অসুস্থতার খবর যেন না যায়, ওর পরিবার চিন্তায় পড়বে। আনহিতা আরো কিছু বলতে চাইল, তবে আয়নার গম্ভীর মুখখানা দেখে আর কিছু বলার সাহস করে উঠল না। শায়লা বেগম অনুরাগের পাশে গিয়ে দাঁড়ালো, মিনমিন করে বলল, দাদু ভাই, এর সাথে কিভাবে থাকো? আমি কথা বলতে গেলে গুলিয়ে ফেলি। কি ভয়ানক মেয়েরে বাবা। অনুরাগ মাথা একটু নিচু করে ফিসফিসিয়ে বলল, আতঙ্কের অপর নাম আয়নামতি দাদিজান। জ্বালারে জ্বালা, মুক্তি নাই শালা। ঠোঁট চেপে হেসে ফেললো শায়লা বেগম। নাতির কান টেনে ধরে একটু নিচে নিয়ে আসলো, ফিসফিস করে বলল, আমাদের একটা খেলার সাথী এনে দিতেই তো পারো। মেয়ে মানুষের স্বামী সংসারে মন বসে কোলে বাচ্চা টাচ্চা এলে। অনুরাগ সোজা হয়ে দাঁড়িয়ে খুক করে কেসে উঠল, বলল, অন্তত শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচতে দাও ভাই। কুবুদ্ধি শিখিয়ে মারার পরিকল্পনা করছো? শায়লা বেগম আবারও হেসে ফেললেন। বাড়ির ডাক্তার এসে ব্যান্ডেজ পাল্টে দিল আয়নার ডান হাতটার। ঠিকঠাক ওষুধ খেতে বলল। অনুরাগ বলল, রাগ কমার ওষুধ থাকলে দিয়ে যান ডাক্তার। কারণে অকারণে রাগাও একটা রোগ, তাই না? হ্যাঁ, আরে রোগ তো বটে। আয়না সেখান থেকে উঠে ঘরে চলে গেল। এখনো কি রাগ দেখালো? হ্যাঁ, হ্যাঁ, বললাম না, হাঁটতে বসতে খেতে ঘুমাতেও রাগে। আমি রাগের রাজ্যে বসবাসরত এক অসহায় জীব। ডাক্তার হেসে উঠল উচ্চস্বরে। মাত্র এশার আজান পড়েছে। অনুরাগ বাড়ি ফিরল মাত্রই। বোয়ালখালি গিয়েছিল সকালে। ঘরে গিয়ে আয়নাকে দেখল না। বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। অনেকক্ষণ সময় পার হওয়ার পরও আয়নাকে দেখল না। তখন বসার ঘরে চলে এলো আনহিতা, বলল, সোহাগ, খেতে দেবো কিছু? মুখ হাত ধুয়েছো? আয়না ঘরে নেই মা। সে কি, কোথায় গেল তাহলে? কেন রান্নাঘরে নেই? না, নেই তো। অনুরাগ বিরক্ত হলো, বলল, একটা মানুষ কি হাওয়া হয়ে গেল বাড়ি থেকে? আশ্চর্য। বাইরে দেখ, তোর বউকে উঠোনের দিকে বের হতে দেখেছি আমি। অনুরাগ কোনো কথা না বলেই বের হয়ে গেল। দারোয়ান বলল, বৌরানী তো বাগানের দিকে গিয়েছেন স্যার। অনুরাগ আবার বাগানের দিকে রওনা দিল। এত রাতে ওই দিকে কি? আয়নামতির সাহস তো কম না। বাগানের অনেকটা কাছাকাছি যেতেই সে থামলো। দেখলো আয়না বেরিয়ে আসতে, সাথে কালো বোরকা পরা একটা মেয়ে মানুষ। আয়নার গায়ে শাড়ি আর পরনে পাতলা চাদর। অনুরাগ আড়ালে লুকিয়ে পড়লো। কথা শেষ হওয়ার সাথে সাথে বোরখা পরা মেয়েটা চলে গেল দ্রুত। আর আয়না চলে এলো বাড়িতে। অনুরাগ তার পেছন পেছন বাড়ি চলে এলো। আয়না তাকে ঘরে ঢুকতে দেখে বলল, কখন ফিরেছেন? অনেকক্ষণ। কোথায় গিয়েছিলে তুমি এমন সময়? আয়না চাদরটা রেখে দিল, বলল, বাগান দেখতে গিয়েছি। আপনি এত জেরা কেন করছেন? আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? হাত পা গুটিয়ে রাখতে কখন বলেছি? তুমি সঠিক কথাটা কেন বলছো না? মিথ্যে অপছন্দ আমার আয়নামতি। আয়না তেরে এলো, বলল, সত্য মানব সাজতে আসবেন না একদম। কতটা অপছন্দ করেন সেটা ভালো করেই জানা আছে আমার। মিথ্যে বলে ডেকে নিয়ে গিয়ে জোর করেননি আমার উপর। একবার করেছি, অনুতপ্ত হয়েছি। পছন্দ ধরে রাখতে অপছন্দের কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, সব করা যায়, শুধু আমিই কিছু করতে পারি না। করেন আপনার যা ইচ্ছে, আমাকেও বাধা দেবেন না। বলেই আয়না চলে যাচ্ছিল। অনুরাগ হাত ধরে টান দিল, সামনাসামনি দাঁড় করিয়ে বলল, আমাকে আবার কি শাস্তি দেওয়ার পরিকল্পনা করছো আয়নামতি? আয়না শান্ত চোখে তাকালো, হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, অনেক সুযোগ ছিল আমার কাছে, চাইলেই শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি চাইনি, কারণ শাস্তি আপনি এই মুহূর্তেও পাচ্ছেন। আশ্চর্য, আমি আপনাকে কোনো রকম শাস্তি দিচ্ছি না, তারপরে আপনি পাচ্ছেন। এখানেই তো শান্তি লাগছে আপনার। সবই তো বুঝতে পারো, তাহলে এই শাস্তি শেষ হবে কখন? হবে না কখনো। অনুরাগ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। প্রায় অনেকগুলো দিন পর আয়না নিজের বাগান বাড়ি দেখতে গেল। নিজ হাতে যত্ন না করলে ভালো ফুল হলেও তার মন ভরে না। শ্রমিকদের পারিশ্রমিক বাকি রয়ে গেছে। আয়না ভাবলো সব পারিশ্রমিক একসাথে শোধবোধ করে দেবে, কিন্তু গিয়ে জানতে পারলো অনুরাগ সব মিটমাট করে ফেলেছে। আয়না ওদের উপর রাগারাগি করলো। রহমত আয়নার কাছ থেকে এমনিতেই লুকিয়ে থাকার চেষ্টায় থাকে। ওই ঘটনার পরে মনে হয় আয়না তার উপর প্রচণ্ড রেগে আছে। আয়না বিষয়টা ধরতে পারলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। চাপা রাগ এখনো আছে তার। রহমত ওই দিন তাকে সাহায্য করলে বিষয়টা হতো না। রহমত সেদিন হাত মিলিয়েছিল প্রফেসরের সাথে। বিছানায় বসে পায়ে মোজা পড়ছিল অনুরাগ। বাইরে যেতে হবে তাকে, যা ঘটে গেছে এবার একটু শক্তপোক্তভাবে মাঠে নামা দরকার। নিজের দুর্বলতাগুলোকে ঢেকে রাখা দরকার। আয়না ঘরে প্রবেশ করা মাত্রই অনুরাগকে দেখলো, বলল, ওদের টাকা দিতে বলেছে কে? আমার হয়ে টাকা কেন দিয়েছেন? ওটা আমার ব্যবসা। আপনি মাঝখানে
এক একটা কাজ করে সব এলোমেলো করে দেন কেন? আমি আগামাথা কিছুই বুঝতে পারছি না। আশ্চর্য মানুষ তো আপনি। আমি বেরোচ্ছি আয়নামতি, বাড়ি ফিরে তোমার সাথে কথা সেরে নেব। কোথায় যাওয়া হচ্ছে? সাতকানিয়ার দিকে যাব, ফিরে আসব। যান, তবে একলা নয়। একলাই যাইতে হবে, সঙ্গে কেহ নাই। মশকরা করবেন না প্রফেসর, অনেক মানুষ আছে আপনার। আপনি বেশি পণ্ডিতগিরি দেখান নেন। ভয় পাচ্ছ হারানোর? থাকলেই তো হারাবে। অনুরাগ মোজা পরে জুতা পায়ে দিল, এগিয়ে এলো আয়নার দিকে, বলল। আছি তো। আয়না চোখ তুলে তাকালো, বলল। শত্রুদের সাথে লড়তে শিখুন, এসব ছাড়ুন। কোনগুলো ছাড়তে বলছো? তোমাকে? আপনার পাগলামিগুলোকে। অনুরাগ চুপ করে থাকলো। আয়না চলে যেতে উদ্যত হলো, অনুরাগের কথায় থামতে হলো। ভালোবাসতে বারণ করছো? আয়না ফিরল তার দিকে, বলল। পাগলামো কমাতে বলেছি। এসব পাগলামোগুলোকে ভালোবাসা বলে না, আপনি বুঝুন, অবুঝ নন। তাহলে কোনগুলোকে বলে? ভালোবাসা বলতে কি বুঝো তুমি? এমন তো নয় কেউ একজনকে খুব ভালোবেসেছিলে। যদি বাসতে তাহলে না হয় মেনে নিতাম। আমি তোমার কাছ থেকে শিখবো না, বরং তুমি নিজেই আমার কাছ থেকে শিখবে আয়নামতি, ভালোবাসা ঠিক কাহাকে কয়। বারবার আয়নামতি বলে ডাকবেন না, ভালো লাগে না আমার। মায়ায় পড়ে যাচ্ছ বুঝি? মায়া হলে মায়া, কিন্তু ভালো কখনো বাসবো না আপনাকে। বাসতে হবে না, শুধু মায়ায় পড়ে দেখো, দূরে যেতে ঠিক কতটা কষ্ট লাগে। লাগে না আমার, লাগবেও না। তোমার চোখ কথা বলে আয়নামতি, আর আমি তা পড়তে পারি। আমি তুমি নামক আয়নাটিতে আজকাল নিজেকে খানিকটা হলেও দেখতে পাচ্ছি। তুমি খুব কাছে গিয়ে দাঁড়ালে নিজেকে অনুভব করতে পারছি। এসব মিথ্যে নয়, বরং এর থেকে সত্যি আর কোনোটাই নয়। আপনার ভুল ধারণা। আমি হয়তো সম্পর্কটা মেনে নেব পরিস্থিতির চাপে, কিন্তু আপনাকে নয়, কখনোই না। সম্পর্ক মানেই বিয়েটা, আর বিয়ে মানেই দুটো মানুষ। সেই মানুষগুলো আমি আর তুমি আয়নামতি। আমি তুমি ছাড়া সম্পর্কের সংখ্যাটা মিলবে না। আমি তো বলেছি তোমার আমাকে ভালোবাসতে হবে না, শুধু থেকো, শুধু থেকে যাও আমার কুঁচকে যাওয়া এই বিছানার চাদরটা ঠিক করে দেবার জন্য, আমার এলোমেলো হয়ে থাকা ঘরটা গুছিয়ে দেবার জন্য। ভালোবাসতে তো বলছি না। বাইরে থেকে নিয়ে ঘেমে আসলে শুধু এক গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিও, শাড়ির আঁচলটা বাড়িয়ে দিয়ে মুখটা মুছে দিও। মুখ ফুটে দুটো ভালো কথা না বলো, কিন্তু চোখ নামিয়ে একটুখানি ভরসা দিও। নিচ থেকে হাতটা বাড়িয়ে দিতেও বলছি না, শুধু আমি ধরলে না হয় আর একটু শক্ত করে ধরো। তোমাকে খুব কাছে আসতেও বলছি না, আমি গেলে অন্তত দূরে ঠেলে না দিতে অনুরোধ করছি। ভালো না বাসাটা অপরাধ নয় আয়নামতি, ভালোবাসতে না দেওয়াটাই অপরাধ। আয়না এক মুহূর্ত দাঁড়ালো না, রান্নাঘরে গিয়ে চামেলিকে বলল। আপনাদের বড় মাকে গিয়ে বলুন, বলে আসুন ওনার ছেলে আবারও একা একা বের হয়ে হয়ে যাচ্ছেন। আচ্ছা, কিন্তু আপনারও তো বলতে পারেন। আয়না ঘাড় ঘুরিয়ে তাকালো, চামেলি দ্রুত পা বাড়ালো। অনুরাগ নিচে নেমে এলো, আনহিতাকে ডাক দিল। তখনই দারোয়ান একটা ফাইল নিয়ে বাড়িতে এলো, বলল। বৌরানির নামে এসেছে। অনুরাগ নিয়ে নিল, খুলেই দেখতে পেল একটা চিঠি। আয়না এসে কেড়ে নিল সেটা, খাবার বক্স হাতে দিয়ে বলল। বাইরের খাবার খাবেন না, সাবধানে যাবেন, তাড়াতাড়ি ফিরবেন। বলেই দোতলায় চলে গেল আয়না। অনুরাগ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। শায়লা বেগম বলল। বউ তো ভালোই খেয়াল রেখেছো। অনুরাগ মৌন স্বরে বলল। কিন্তু আমি খাবারগুলো নিয়ে যেতে পারবো না, ডিনার সবার সাথে সারতে হবে। দিনটা শুক্রবার। কাঠের জানালার ফাঁক দিয়ে রোদের এক টুকরো ফালি এসে ঢুকে পড়ল ঘরে। ঘুম ভেঙে গেল রূপার। সায়ানের কান্নার আওয়াজ ভেসে আসছে। রূপা ঘুম ঘুম চোখে হেঁটে গেল বাইরে। আয়েশা বেগম তাকে দেখেই বলে উঠল। হারামজাদি, বেলা কত হইছে খেয়াল আছে তোর? ঢুসে ঢুসে ঘুমাচ্ছিস? নামাজ কালাম তো নাই তোর। তোর আপা থাকলে এরকম করতে পারতি তুই? আমি কিছু বলছি না বলে কি পার পেয়ে গেছিস? বাবুকে কোলে দাও জেম্মা, কাল থেকে পড়বো, আপাকে বলিও না। দূর হ, তোরে লাগতো না আমার। রহমত কোথায়? আমার বাছার খবর পাই নাই অনেক দিন। ওই চৌধুরীর বাড়িতে ফোন লাগাইতে ইচ্ছা করে না। ছোট সাহেবের কাছে তো ফোন দেওয়া যায় জেম্মা। ফোন ধরে না ওই চৌধুরীর পোলা। জেম্মা, আমি গিয়ে আবার খোঁজ নিয়ে আসি, বেশি দূর তো না। দরকার নাই, রাস্তাঘাট ভালা না। স্কুলে যাওয়ার পথে রহমতকে দায়িকা দিবি, আমি ওরে কমো। আচ্ছা জেম্মা। আয়ান এসে দাঁড়ালো বারান্দায়। রূপাকে বলল। কি হয়েছে রে রূপা, আম্মা কাকে বকে? রূপা জড়সড় হয়ে দাঁড়ালো, বলল। আমাকে। কেন? আয়েশা বেগম এলেন, সায়ানকে আয়নের কোলে দিয়ে বললেন। কেন আর জিগাইবি না বাবু? একটা গেছে আর একটা থাইকা গেছে জ্বালানোর লগে। আয়ান হেসে মাথা চাপড়ে দিল। রূপার বলল।
কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবি, ঠিক আছে? আচ্ছা ভাই। সায়ান নিচু হয়ে গেল হঠাৎ। আয়ান বলল। কি? সায়ান রূপার মাথা চুল দুহাতের মুঠোয় নিয়ে নিল। টানতে টানতে শব্দ করলো। রূপা ঠোঁট টেনে বলল, আল্লাহ গো, আমি মরে যাচ্ছি, ছাড় বাবু, নইলে খুব মারবো। সায়ান ছাড়লো না, রূপার কোলে গেল, তারপর চুল ছাড়লো। আয়ান গালে আদর করে দিয়ে বলল। রূপা পুপিকে তো ভালোই চিনে। নামিরা হাত মুছতে মুছতে এলো, বলল, সবাইকে চেনে, শুধু তোমাকে চেনে না। আয়ান তার পেছন পেছন গেল, বলল, কি বললে মীরা? আমার ছেলে আমাকে চেনে না? তুমি দেখোনি কাল কিভাবে কোলে ঝাঁপিয়ে পড়েছিল মীরা? নামিরা জবাব দিল না। ঘরে পা রাখতে আয়ান তার কোমর আঁকড়ে ধরলো, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আবার বলো, কি বলতে চেয়েছো? এসব কি হচ্ছে? কেউ দেখে ফেলবে। আয়ান। আয়ান ছেড়ে দিল। নামিরাকে সামনে ফিরিয়ে বলল, ওরকম কেন বলেছো? সপ্তাহে একদিন দেখলে কি চিনবে? সেটাই বলছি। চাকরি তো মীরা। জানি আমি। অন্যদিকে তাকিয়ে কথাটা বলল নামিরা। আমার দিকে তাকাও মীরা। নামিরা তাকালো। আয়ান নাকে নাক ছুঁয়ে বলল, খুব শীঘ্রই এখানে পোস্টিং নেব। ওই কোম্পানির একটা শাখা খুলেছে এখানে, আমি বললেই দিয়ে দেবে। সত্যি? আমি তোমাকে মিথ্যে কখন বলি মীরা? নামিরার কথা বলল না, শক্ত করে জড়িয়ে ধরে বুকে পড়ে রইল, বলল, নামিরা আমি, মীরা নই। সবার তুমিটার নাম নামিরা হোক আর যাই হোক, কিন্তু আমার তুমিটার নাম মীরা। আমি এটাই ডেকেছি প্রথম, ডাকছি, ডাকবো। আমি এটাও জানি তুমি এই ডাকটা শোনার জন্য কতটা ব্যাকুল হয়ে থাকো। নামিরা একগাল হাসলো। আয়নের মাথা টেনে এনে কপালে চুমু খেলো, বলল, আমি তোমার কাছে কেমন ধরনের স্ত্রী, শ্বশুরের ছেলে? খুব জটিল প্রশ্ন মীরা। তুমি সহজ করে বলো। তুমি আমার কাছে, কি? তুমি আমার কি ভাবতে এতক্ষণ লাগে? তুমি আমার কাছে ঠিক তেমনটা মীরা, ঠিক আমি চাই যেমনটা। তুমি আমার মন মাধবী মীরা। নামিরা জোরে আয়নের নাক টেনে দিল, বলল, তাহলে কলেজে আমাকে দেখা মাত্র পালিয়ে যেতে কেন? কত কষ্ট লাগতো আমার। সব এলোমেলো লাগতো। তুমি খুব বাজে ছিলে মীরা। সিনিয়রদের কেউ নাম ধরে ডাকে, ক্লাসমেট হলে একটা কথা। নামিরা হেসে ফেলল। আয়নের কলার টেনে এনে নাককে নাক ছোয়ালো, বলল, আমি ডাকি, আমার বর, আমি যেমন ইচ্ছা তেমন ডাকবো। তখন বর ছিলাম না তো। আমার ভবিষ্যৎ বর তো ছেলে, তাই অধিকার দেখিয়ে ডাকতাম। বিয়ের পরদিন আম্মা কি বলেছিল মনে আছে? বলেছিল আজকালের পোলাপানের মুখে কিছু আটকায় না, জামাইয়ের নাম ধরে ধরে ডাকে। ছি ছি, এসব ভাবাও যায় না। আয়ান আওয়াজ করে হেসে উঠল, বলল, এখন সায়নের আম্মার মতো লাগছে। নামিরা একগাল হাসলো। সাতকানিয়া থেকে অনুরাগ তার পরের দিন ফিরল। ফেরার কথা ছিল রাতেই, কিন্তু কথার নড়চড় হয়ে গেল। আনহিতা তাতে রেগে খুন, ছেলেকে দেখা দিল না আর। অনুরাগ অনেক করে মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করলো। শেষমেশ আয়নাকে গিয়ে বলল, আয়নামতি, মাকে একটু ডেকে দাও না, রুম থেকে বেরিয়ে হচ্ছে না, কাজের চাপে পড়ে আর ফিরতে পারিনি। আমি আপনার মায়ের সাথে কথা বলি না। অনুরাগ আচমকা এমন উত্তর শুনে থেমে গেল। নিজেকে সামলে বেশ নরম গলায় বলল, কেন? আমার মা কি দোষ করেছে? আপনার মা কেন? আমি আপনার পরিবারের কারোর সাথেই কথা বলি না, আপনি সেটা জানেন না? এমনটা তো নয়। তাহলে জমিমিলা আপা আর চামেলি আপার সাথে কেন বলো? আমার পরিবারটা অতটা নগণ্য তোমার কাছে? রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য। আমার বলতে ইচ্ছে করছে না তাই বলি না। আপনি কি জোর করবেন আমায়? অনুরাগ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, বলল, তুমি আমার মায়ের একমাত্র ছেলের বউ, আর কোনো ছেলে নেই, আমি একটাই, আর তুমিও একটাই। আমার মায়ের তো ইচ্ছে হয় ছেলের বউয়ের সাথে দুটো কথা বলতে, একটু গল্পগুজব করতে। তুমি তোমার মা ভাবিকে দেখোনি? আমার ভাইয়ার মতো নন আপনি, আর আমিও আমার ভাবির মতো নই, আর আমার মায়ের সাথে কারো তুলনা হয় না। কোথাও একটা ভীষণ রকম আঘাত পেল অনুরাগ। সবার মা সবার কাছে অনন্য, কারো মায়ের সাথে কারো মায়ের তুলনা হয় না। আয়না বলল, আমি আপনার মাকে ছোট করিনি প্রফেসর, আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। ছোট করনি, আলাদা তো করেছ। তোমার মা আর আমার মা, তোমার মায়ের সাথে কারো তুলনা হয় না, আর আমার মায়ের সাথে হয়, এটাই তো বোঝাতে চেয়েছো। শায়লা বেগম লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন, বললেন, বউ তো ভালোই খেয়াল রাখে। কি হয়েছে দাদু ভাই, বউয়ের সাথে এত কথা কাটাকাটি কেন? আয়না রোষপূর্ণ চোখে চাইল অনুরাগের দিকে। চোখের কোণায় জল জল করছে অশ্রুকণা। কিছু হয়নি। তোমাদের একটা কথা বলি, যে তোমাদের সাথে কথা বলে না তার সাথে তোমরাও বলবে না, সামনাসামনিও পড়বে না, মাকেও বলে দেবে। শায়লা বেগম কিছু বলতে চাইল, আয়না ফোপাতে ফোপাতে চলে গেল।
এইসব না বললেই তো হতো দাদু ভাই। আমি বলতে চাইনি, বাধ্য করেছে বলতে। তোমার মা শুনলে আরো রাগ করবে। করুক, দেখতেও পাচ্ছি সেবা করে উল্টে দিচ্ছে তার ছেলের বউ। মরে গেলেও তো ওই মেয়ে পানি দেবে না আমার মাকে। আহা, চুপ থাকো দাদু ভাই। অনুরাগ হনহনিয়ে চলে গেল। রুমের চারিপাশে চোখ বুলিয়েও আয়নাকে কোথাও দেখলো না। অনুরাগ খুঁজলো না। মুখ হাত ধুয়ে মায়ের ঘরের দিকে গেল। আবার ঝগড়া হয়েছে শুনে আনহিতা নিজেই আসছিলেন। অনুরাগকে দেখে থেমে গেল, বলল, আসা মাত্র ঝগড়া লাগিয়ে দিয়েছো? এই আমার সেই শান্তশিষ্ট ছেলেটা? তুমি দরজা খুলছো না? রাগ উঠেছিল মাথায়, কি বলে ফেলেছি জানি না। শায়লা বেগম এসে বলল, সে ঠিক আছে, কটু কথা শুনিয়ে রাগিয়ে দিয়েছ, এবার মিষ্টি কথা বলে রাগ ভাঙাও। মেয়ে মানুষ, রাগ ভাঙাতে আদর যথেষ্ট। আনহিতা দ্রুত সরে গেল সেখান থেকে। অনুরাগ কপালে ভাঁজ ফেলে বলল, উফ, তুমি কি বুড়ি নাকি ছোট্ট বাচ্চা দাদিজান? মায়ের সামনে কি উল্টাপাল্টা কথা বলো। শায়লা বেগম হেসে ফেললেন, বললেন, তোমার সামনে তো বাচ্চাই ভাই। যাও যাও, একটু সোহাগ টোহাগ করে রাগ ভাঙিয়ে ফেলো তো। এরকম রাগারাগিও মাঝে মধ্যে করা লাগে। আমার বউয়ের রাগ ওসব দিয়ে ভাঙে না দাদিজান, বউ ডেঞ্জারাস বউ আমার। হেসে ফেলল শায়লা বেগম। অনুরাগ ঘরে গিয়ে অনেকক্ষণ বসলো। দেখলো আয়নার কোনো নাম নিঃশ্বাস নেই। এই ঘর ছেড়ে এসে যাবেই বা কই। অনুরাগ রান্নাঘর ঘুরে এলো, পেল না। ছাদটা ঘুরে এলো, পেল না। আয়নামতি এমনিতেও ছাদে আসে না, তবে ছাদ থেকে চলে যেতে ওই দূরে বাগানের দিকে চোখ গেল অনুরাগের। আয়নাকে দেখলো বাগানে, তাও বোরখা পরা একটা মহিলা ও দুইজন লোকের সাথে। ফোন টিপে কাকে কি যেন বলল অনুরাগ, তারপর সোজা চলে এলো নিচে। আয়না বাগান থেকে ফিরতে অনুরাগ তার মুখোমুখি হলো, বলল, কোথায় গিয়েছিলে? আয়না তাকালো না, সোজা ঘরে চলে গেল। অনুরাগ তার পিছু পিছু গিয়ে বলল, বাগানে কেন গিয়েছিলে? আপনাকে বলতে বাধ্য নই আমি। অনুরাগ খেপে গেল, বলল, আমাকে বলতে বাধ্য তুমি, আমি স্বামী তোমার। আয়নার সামনে ফিরল, বলল, কুহিলের সাথে দেখা করতে গিয়েছি। কুহেলিকে পুলিশ খুঁজছে, তাকে পাওয়া গেলেই খালিকুজ্জামানের সব জারি জুরি শেষ। আমিও তাকেই খুঁজছি। মিথ্যে বলবে না আয়নামতি। আপনার বিশ্বাস না হলে কিচ্ছু করার নেই আমার। আমি আপনাকে বিশ্বাস করাতে যাচ্ছিও না। অনুরাগের এবার মতিগতি ভালো ঠেকল না, বলল, কুহেলির সাথে তোমার কি? কেন কুহেলির সাথে তোমার যোগাযোগ থাকবে? আয়না কোনো জবাব দিল না। অনুরাগ বলল, ওর ঠিকানা দাও, আমি ওকে পুলিশে দেব। চোরের মতো পালিয়ে পালিয়ে থাকছে ওই নষ্ট মহিলা। আমার কাছে ঠিকানা নেই। অনুরাগ হাতের বাহু ধরে তার সামনে নিয়ে এলো আয়নাকে। আয়না আর্তনাদ করে উঠতে ছেড়ে দিল। অনুরাগ বলল, কি চাইছো তুমি আয়নামতি? আবার শত্রু সে, তোমারও শত্রু হওয়া উচিত ছিল। আর তুমি তার সাথে। আপনিও আমার শত্রু, বন্ধু নন। কুহিলের কেসটা নিয়ে নিন। ওর মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে, চিকিৎসা দরকার। ওকে লুকিয়ে থাকতে হচ্ছে, তাই কিছু করতে পারছে না। ও ক্ষমা চেয়েছে। কখনোই না, কখনো ওকে ক্ষমা করবো না আমি। আহ, তুমি শেষমেশ পর পর দুঃখটাও বুঝলে, শুধু আমার বেলায় অবুঝ তুমি। প্রফেসর, মানুষের ক্ষমা হয়। হয়তো হয়, আমিও জানি হয়। ভুলের ক্ষমা হয়, আমার ভুলটারও ক্ষমা হয়। করেছিলে তুমি? করনি, নিজেই তো করো না। আর আমাকে কেন জ্ঞান দিচ্ছ? ওই কেসটা আমি তুলবো না। আমি তুললেই বা কি হবে? কালারিং হয়ে গেছে কুহেলি সরকার। ওর মা খুব অসুস্থ প্রফেসর। ওর অন্য কোনো ভাই বোনও নেই। তো আমি কি করব? আমার প্রাণ নিতে চেয়েছিল ওই মহিলা। কুহেলি এসেছিল আমার জীবনে, তাই সবকিছু এত এলোমেলো। নয়তো সব গোছানো থাকতো, তুমিও থাকতে। এই লোক দেখানো তুমি নয়, বরং আসল তুমিটা থাকতে। আপনি কেসটা তুলে নিন, সব মিটমাট হয়ে যাবে। জীবনেও নেব না। কুহিলের মাও একজন মানুষ প্রফেসর। কুহিলের মা না ভেবে একজন সাধারণ মানুষ মনে করুন ওনাকে। কেসটা তুলে নিন। আমি পারবো না, চরম শাস্তি দেব আমি কুহেলিকে। আয়না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। অনুরাগ চলে যেতে যেতে থেমে গেল আয়নার কথায়। যে জোর করে বিয়ে করতে পারে তার দ্বারা সবই সম্ভব। জেনে শুনে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াও সম্ভব। অমানুষ। অনুরাগ ফিরতি পথে ফিরে এলো, বলল, কি রেগেছ? অমানুষ। রাক্ষোভ এদিক ওদিক তাকালো। অনুরাগ বলল, এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে, বাড়ি থেকে। অমানুষের ঘরে তোমাকে থাকতে হবে না, বেরিয়ে যাও, যাও। আমি অমানুষ, ঠিক আছে, আমি অমানুষ। অমানুষের সঙ্গে থাকার দরকার নেই, সংসার করার দরকার নেই। আয়না হতবাক হয়ে তাকালো। সামান্য কথা এত কথা শোনানোর কি ছিল? সে ভুল কিছু তো বলেনি। আমায় তাড়িয়ে দিচ্ছেন? অনুরাগ বজ্র গম্ভীর গলায় বলল, দিচ্ছি। আমার শত্রুর সাথে যার
লেনা দেনা তার সাথে আমার কি? চলে যাও যেখানে ইচ্ছে, তোমাকে দেখতেও চাই না আমি। আয়না চলে গেল সেখান থেকে। আনহিতা, অনিমা, শায়লা বেগম এত চেঁচামেচি শুনে চলে আসলো। শায়লা বেগম বলল, তোমাদের হয়েছেটা কি দাদু ভাই? দাদু ভাই আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই মেয়েকে জিজ্ঞাসা করো। শেষমেশ ওই কুহেলির সাথে হাত মিলিয়েছে। কোহেলি, ওর সাথে কোহেলি সাক্ষাৎ হলো কোথায়? ওকে চলে যেতে বলেছো তুমি? যদি চলে যায়? অনুরাগের গলার স্বর নরম হয়ে এলো। বলল, ইচ্ছে করলে চলে যাবে, আমার কি? এত যত্ন আত্মীর করে ঘরে শত্রু পুষতে পারবো না মা। কপালে হাত দিয়ে বসলো আনহিতা। কুহেলি কি মধু খাইয়েছে কে জানে তোর বুকে, শয়তানি তো শয়তানি বুদ্ধি দেবে। ছোটখাটো ব্যাগটাতে যা পারলো সবটা ভরে ফেললো আয়না। তারপর বোরখা গায়ে দিয়ে নিচে চলে আসলো। আনহিতা হতভম্ব হয়ে বলল, এসব কি হচ্ছে? সামান্য কথা কাটাকাটির জন্য বৌমা এগুলো তো রাগের বসে বলেছে অনুরাগ। এভাবে যেতে নেই বৌমা, কি বলবে সবাই? আয়নার চোখ দুটো লাল টকটকে। বলল, আমাকে দূর হয়ে যেতে বলা হয়েছে। আমি এতিম নই যে কথা শোনার পরেও এখানে পড়ে থাকবো। আমি নিজে থেকেও আসিনি এই বাড়িতে, জোর করে আনা হয়েছে আমায়। আনহিতা অনুরাগের কাছে গেল। বলল, আহা, আটকাচ্ছ না কেন অনু? কি হচ্ছে এসব? যাক, দরকার নেই কাউকে আমার। আয়না এক মুহূর্ত দাঁড়ালো না, বের হয়ে গেল বাড়ি থেকে। আনহিতা বলল, একা একা কিভাবে যাবে? আল্লাহ, কি হচ্ছে এসব? তোমরা কি পাগল হয়ে গেছো? অনুরাগ ঘরে চলে গেল। ড্রাইভার আয়নার পিছু পিছু গিয়ে জিজ্ঞাসা করলো, বৌরানি, আমি গাড়ি করে দিয়ে আসি। এত রাগারাগির কি দরকার? দুদিন পরে তো স্বামীর ঘরে আবার ফিরতেই হবে। আয়নার ফোপানি উঠলো। ওই অভদ্র লোকটার কাছে কখনোই ফিরবো না আমি। ড্রাইভার হেসে ফেললো। বলল, আমার বউ ও সবসময় এই কথাই বলে। 2-3 দিন পার হতে না হতেই নিজেই ফিরে আসে। আয়না ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। ড্রাইভার আর না পেরে একটা রিক্সা ডেকে তুলে দিল। বলল, বৌরানিকে একদম তাদের বাড়ির উঠানে গিয়ে রেখে আসবি। রিক্সাওয়ালা নিয়ে গেল। অনুরাগ এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, কোথায়? আমি রিক্সাতে তুলে দিচ্ছি। কে বলেছে তুলে দিতে? ও শিট, আমি বেঁধে রাখতাম ঘরের ভেতর। ধ্যাত। আপনি কি বউ মারছেন নাকি সাহেব? চোখ মুখের তো বেহাল অবস্থা। অনুরাগ থমকালো। একদম চুপ। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি বউ পিটাতে পারবো? আমি ভদ্রলোক, ওসব করি না। একটু গলার আওয়াজ বড় করে কথা বলেছি, ওতেই বাপের বাড়ি উঠেছে। এত জানা নিয়ে মানুষ থাকতে পারে ভাই? অনুরাগও চলে গেল আয়নাদের বাড়ি। আয়েশা বেগম বলল, চৌধুরীর পোলা আমার মেয়েরে কি কইছ? আসছে পর্যন্ত কেঁদে যাচ্ছে, কটু কথা শুনাইছ? আমি কখনো শুনাইছি? তোমারে অত সাহস দিল কেডা? হাতটা তো ভাঙাই ফেলছ। অনুরাগ মাথা চুলকাতে থাকলো। আয়েশা বেগম বলল, তোমার শাস্তি হইতাছে আজ আর কোথাও যাইতে পারবে না, শ্বশুর বাড়িতে থাকা লাগবো। থাকবা? আজ না করবা না। তোমার বউয়ের কি ব্যারাম হয়েছে সেটার ঔষধও কিনে আনবা। জি আচ্ছা। আয়না অনুরাগের সামনে একবারও গেল না। নিজের ঘরে শুয়েছিল, বাইরেও যায়নি। রাতে বিরাট আয়োজন হলো জামাইয়ের জন্য। নামিরা, রূপার, আয়েশা বেগম 3 জন মিলে করেছেন যা করার। আয়না উকিও দেয়নি যে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তাকে এত আপ্যায়ন করার কি দরকার? রাতে খাওয়া দাওয়া শেষে আয়নার দেখা পেল অনুরাগ। রান্নাঘরের দিকে হনহনিয়ে যেতে দেখা গেল আয়নাকে। অনুরাগ ঘরে ঢুকে বসলো। রূপা আর সায়ানের সাথে অনেক সময় কাটালো। আয়না ততক্ষণে খেয়ে দিয়ে ঘুম দিয়ে ফেলেছে। সায়ান ঘুমিয়ে পড়লো। রূপা তাকে নিয়ে চলে গেল। অনুরাগ এদিক ওদিক তাকিয়ে বলল, আমি ঘুমোবো কোথায় ভাই? শাড়ি চুল সব আমি শোবার জায়গায়। আয়ান নড়ল না। অনুরাগ শাড়ি আর চুল সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। আয়নার খানিকটা কাছে সে ডাকলো, রাগী সাহেবা, আমার দিকে কি একটু ফিরবেন? আয়না শুনলো কি শুনলো না। অনুরাগ তার কোমর টেনে নিজের কাছে আনলো। কানের কাছে গিয়ে বলল, আয়নামতি, আমি কেসটা তুলে নিয়েছি। আয়নার সাথে সাথে ফিরল তার দিকে, একেবারে মুখোমুখি। নিঃশ্বাসে নিঃশ্বাসে সংঘর্ষ তখন। মিথ্যে বলছেন। মিথ্যে বলে তোমার থেকে দূরে কেন থাকবো? কোনো অভিযোগ রাখেননি? কুয়েরির উপর কোনো কালেই আমার কোনো অভিযোগ ছিল না। সব অভিযোগ তোমার উপর। আমায় ছাড়ুন। ওভাবে কেন ধরেছেন? অনুরাগ আরো নিবিড়ভাবে ধরল তাকে। একদম বক্ষপটে আবদ্ধ করে চুলে বিলি কাটতে কাটতে বলল, 1000 বার ধরবো, তুমি 1000 বার দূরে গিয়ে দেখাও, এক সময় ক্লান্ত হয়ে ঠিকই আমার কাছে ফিরে আসবে। অনুরাগ অনেক বলার পরে আয়না যেতে রাজি হলো না। আয়েশা বেগম বলল, থাকুক কিছুদিন। তুমি এসে তোমার বউরে দেখা যাবা জামাই। খবরদার, সপ্তাহ পর পর আসবা না। তোমার গাড়ি ভাড়া দেওয়া লাগে না শ্বশুর বাড়ি আসতে। প্রত্যেক দিন এসে এসে দেখে যাবা। অনুরাগ কোনো মতে জবাব দিল। আচ্ছা আম্মা, মনে থাকবে। আয়না ঘরে বসা ছিল। আয়ান এসে বলল, টুনি, তোর টুনা চলে যাচ্ছে। তো আমি কি করব?
আয়ান হেসে দিল, বলল, এত রাগ সামলা কিভাবে জামাইবাবু? বেশি জ্বালাস বোধ হয়। আয়না গাল ফুলিয়ে তাকালো। আয়ান হেসে ফেলল, বোনের কাছে গিয়ে জড়িয়ে ধরে ফেলল, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আহা বুবুটা, ওভাবে টাকাস কেন? আমি তোর পক্ষে সব সময়। টুনাটুনি সংসারে রাগারাগি তো হবেই। ওই লোকটাকে টোনা বলবেন না। যদি বলো তাহলে আমাকে টুনি ডাকবে না। ওই লোক আমাকে তার বাড়ি থেকে চলে যেতে বলেছে। আয়ান সিরিয়াস ভঙ্গিতে বলল। সত্যি? আমার টুনিকে সত্যি এরকম বলেছে? আয়না ঘন ঘন মাথা নাড়ল। আয়ান হেসে ফেলল, বোনের মাথায় স্নেহের পরশ দিয়ে বলল। টুনি এখনো সেই টুনিই থেকে গেল। আমি দোয়েল ময়না হব না। আয়ান উচ্চস্বরে হেসে ফেলল, বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হোস না, তুই টুনি থেকে যা। ওই লোক কি চলে গেছে? হুম। আয়না মাথা তুলল, বলল, আচ্ছা উঠোনে যাই তাহলে, বাবু ওখানে তো। হুম। আয়না যেতেই নামিরা এলো, বলল, উফ, বেচারা চৌধুরী সাহেবের কপালটাই খারাপ। এত নাকানি চুবানি খাওয়াই তোমার বোন। আমি ভাবতেই পারছি না এতটা সহ্য শক্তিও থাকে পুরুষ মানুষের। থাকে থাকে, যেমন আমার। নামিরা কিক করে হেসে দিল। আয়নার বুকে আলতোভাবে চাপড় দিয়ে বলল, যা পাজি ছেলে। আয়না রূপার সায়নকে পেয়ে সবটা ভুলে গেল। হাসি খুশিতে কয়েকটা দিন পার হলো। অনুরাগ দেখতে আসার সময় আনহিতা নিজ হাতের নারিকেল নাড়ু বানিয়ে পাঠাবে বলল ছেলে বউয়ের জন্য। শাইলা বেগম বলল, বউ নিয়ে এসো। তরকারিও ঝাল কম হচ্ছে আজকাল। পিঠে তরকারি, মিঠা তরকারি ভালো লাগে না। একটুখানি বকেছি বলে এতদিনে বাপের বাড়ি? মেয়ে মানুষের সাথে লড়তে না যাওয়াই ভালো। আমাকে বউ ছাড়া থাকতে হলো এতদিন, থুর। আওয়াজ করে হেসে ফেলল। শাইলা বেগম বলল, আর বকা দিবা? আমিও যেতাম, তোমার দাদা একটু বকলে খেতাম না, জোর করে খাওয়াতো। মাথায় চুল আঁচড়াতাম না, চুল আঁচড়ে দিত। বাপের বাড়ি উঠলে সপ্তাহ নয়, মাসেও নয়তাম না। খবরদার বুড়ি, এসব কুটনামি আমার বউকে শিখিয়ে দেবে না, নইলে আমি শেষ। শাইলা বেগম হাসতে হাসতে বসে পড়লেন, বলল, দাদু ভাই নাত বউ তো তোমাকে সেই রকম ভাবে ফাঁসিয়ে দিল। সব কপাল দাদিজান, যারে আমি বাসি ভালা সে আমারে ডাকে কালা। কি দুঃসংবাদ দাদু ভাই, কালো ডাকে? আমার দাদু ভাই কি কালো? না হলে পছন্দ না করার আর কিছুই দেখি না। সোহাগ, সব রেডি করা আছে, তুমি কি এখন বেরোবে? হ্যাঁ। আজ কি বউ ফিরবে? জানি না, সঠিক বলতে পারবো না। ঠিক আছে, ফিরতে না চাইলে জোর করো না, আবার এখানে এসে রাগারাগি করবে। যখন মন চায় তখন ফিরুক। পারে না একেবারেই না ফিরতে। বলে আনহিতার হাত থেকে ব্যাগটা হাতে নিয়ে নিল অনুরাগ। সালাম জানিয়ে বেরিয়ে গেল। শাইলা বেগম বলল, এই নাত বউ কবে যে ঠিকঠাক করে আল্লাহ জানে। শ্বশুর বাড়ি থেকে নাস্তা পাঠাইছে, তুই খাবি না? আশ্চর্য, তোর শাশুড়ি বানাইছে। আমার মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না আম্মা, রেখে দাও। আয়েশা বেগম আর জোর করলো না, বলল, জামাই একটা কথা বলতে বলছে তোকে। বলুম? বলো। তোরে তার সাথে চইলা যাইতে বলতেছে। আমি জোর করতাছি না বাসা আমার, তোর মন চাইলে যাবি, না চাইলে যাবি না, আমাদের লগে থাকবি। চুপ করে থাকলো না আয়না। আয়েশা বেগম বলল, তোর ঘরে গিয়া বসছে, কথাবার্তা সেরে নিস। খবরদার রাগারাগি করবি না, যা হওয়ার সব হয়ে গেছে, সেগুলো এখন অতীত। সবটা ভালো করে শুরু কর। ভালো মানুষের হাতে তোর দিছে আল্লাহ, ধরে রাখ, হারাইলে আফসোসের শেষ থাকবো না। আম্মা আমি তো হইছে, আমারে বলতে হইব না, আমি সব জানি। যা, অনেকক্ষণ ধরে বইসা আছে। আয়না গটগট পায়ে হেঁটে চলে গেল। অনুরাগের কোলে শান তাকে ঘরে ঢুকতে দেখে চেঁচিয়ে উঠল, হাত ঝাড়তে লাগলো কোলে ওঠার জন্যে। আয়না হাত বাড়িয়ে বলল, আসো আব্বা। অনুরাগ দিল না, জিজ্ঞাসা করলো, কেমন আছো আয়নামতি? ভালো। আজ যাবে? ওই দিনের জন্য সরি, এর আগের বসে কি বলে ফেলেছি খেয়াল ছিল না। শাইনাকে কোলে না নেওয়ার কেঁদে ফেললো সে। নামিরা দৌড়ে আসলো, বলল, আসো আসো আব্বা, আঙ্কেল কথা বলুন ফুপুর সাথে, অনেক জ্বালিয়েছে। শায়ান মাকে দেখে কোলে ঝাঁপ দিল। নামিরা তাকে আদর করতে করতে নিয়ে গেল। কিছু বললে না? যাব। অনুরাগের ঠোঁটের কোনায় হাসি। কিন্তু শর্ত আছে। আবার কি? আমাকে আয়নামতি ডাকবেন না, যখন তখন ছোবেন না, হুটহাট কাছে চলে আসবেন না, পাশে চুপচাপ ঘুমাবেন, জড়িয়ে ধরবেন না। মানলে যাব, নয়তো যাব না। একদম, সব মানবো। তো পর মনে মনে বলল, আজ থেকে আরো বেশি বেশি ছুঁবো, বেশি আয়নামতি রাখবো, সবকিছুর পরিমাণ বাড়বে আয়নামতি। আগে তো বাড়িতে তুলি।
খুশি খুশি মনে আয়না বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলো। আনহিতা হাঁপ ছাড়লো, যাক বউটার রাগ ভাঙছে এই অনেক। অনুরাগকে তিনি ভালোভাবে শাসিয়ে দিলেন। সোহাগ, বউ রেগে গেলে তুমি সেখান থেকে সরে যাবে। এই সংসারে মন বসতে ওরও তো সময় লাগবে। তুমি ওর সাথে ঝগড়ায় নামলে তো হবে না। অনুরাগ চুপচাপ মাথা নাড়ালো। শায়লা বেগম অনুরাগের সামনেই আয়নাকে বলল, নাথবো, তোমার বরের বোধ হয় এই 5 দিন ঘুম হয়নি বউ ছাড়া। দেখো কালো হয়ে গেছে চোখের নিচ। এমনিতেই তুমি নাকে কালো ডাকো। আয়না ঠোঁট টিপে হাসলো, মিনমিন করে বলল, বিস্কিট কালার। দাদিজান ভুলভাল কথা বলো না, কত চিন্তা আমার জানো, ওর জন্য ঘুম হয়নি, তুমি কি জানো? বলেই চলে গেল অনুরাগ। হেসে ফেললো শায়লা বেগম। আয়নার হাত ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে, বলল, নাথবো, সামনে তোমার দাদা শ্বশুরের মেজবান, অনেক আত্মীয় স্বজন আসবে দূর দূরান্ত থেকে। বিয়েতে তো এসেছিল, তোমার সাথে কারো তেমন পরিচয় হয়নি, এইবার পরিচয় হয়ে যাবে। অনু মামা, খালা সবাই, আমার বাপের বাড়িরও সবাই আসবে। তুমি হলে এ বাড়ির বউ, একমাত্র ছেলের একমাত্র বউ। কিছুদিন পর এই সংসারের চাবি তো তোমার হাতে উঠবে, তুমি হবে বড় গিন্নি। আয়না চুপচাপ শুনলো। শায়লা বেগম একটা গহনার বাক্স বের করলো বড় আলমারি থেকে। মোটা একটা ভারী গহনা তুলে বলল, একটা কথা বলি তোমায়, তুমি তো জানো কুহেলির কথা। সে যখন বউ হয়ে এসেছিল এই বাড়িতে, তখন আমি খুব নারাজ ছিলাম সবার উপরে, কারণ সে চলচ্চিত্রের মানুষ। কিন্তু আমি একদিন অসুস্থ হলাম, সে আমার সেবা শুশ্রূষা করলো, আমার তার উপর মন গড়ল, কিন্তু তাকে আমার মনে ধরল না কোনো মতে। তাই আমি তাকে পরখ করতে শুরু করি, দেখি তার সব কিছু উপরের লোভ, গাড়ি, গয়না, শাড়ি, গয়না, টাকা, যত পায় ততই চাই সে। আমার কাছে একটা ইমিটেশন গয়না ছিল, আমি ওটা তাকে দেই, সে নিয়ে ও নেয়। আসলে ঘটনাটা বিয়ের অনেক পরে ঘটেছে। একদিন আমি তাকে ডেকে বললাম, নাথবো, গয়নাটা একবার পরিও। সে আমাকে মুখের ওপর নাক তুলে জবাব দিল, আমি ওসব ইমিটেশনের গয়না পরি না। আমার কি তোমাকে এতই সস্তা মনে হয় নাকি? অথচ আমি যখন তাকে সেটা দিচ্ছিলাম তখন তার চোখ দুটো খুশিতে জ্বলছিল। পরে কিভাবে জানলো কে জানে, আমি তো সেদিনই বুঝে গেলাম ওই মেয়েকে। গয়নাটা সোনার হলে কথাটা সুন্দর করে বলতো ওই মেয়ে। নকল হওয়ায় আমাকে গজরে কথাটা বলল, যা আজ পর্যন্ত আমার ছেলের বউও বলেনি। আমাদের দ্বারা অনেক বড় বড় ভুল হয়েছে নাথবো, তুমি সব শুধরে দিয়েছ। আমি একটা ভালো মনে নাথবো পেয়েছি। আমার ছেলে আর ছেলের বউ একজন বিশ্বাসী বৌমা পেয়েছে, আর আমার দাদু ভাই একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে। তাই তোমার জন্য এটা, আমি এটা আমার নাতির বউয়ের জন্য বানিয়ে রেখেছিলাম বহু বছর আগে। ও নিয়টা অনিকে বিয়ের সময় দিয়ে দিয়েছি। এটা অনুর বইয়ের জন্য। কুহেলি ওই দিন নকল গয়নাকে যদি পরতো, আমি এটা ওকে দিয়ে দিতাম। ওপরওয়ালাও বোধ হয় সেটা চাননি, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল। আয়না তখনও চুপচাপ গম্ভীর। শায়লা বেগম গয়নার বাক্স সহ আয়নাকে দিল, বলল, নাও পড়ো, তোমার দাদা শ্বশুরের মেজবানের দিন। অনেকে নতুন দেখবে তোমায়, এই বাড়ির যোগ্য বউ। জানি আমাদের উপর অনেক রাগ তোমার, বিশ্বাস করি আমি একদিন সব মুছে যাবে, সকল অভিযোগ তুমি সরিয়ে নেবে, রাগ কমে যাবে। এইবার সত্যি করে বলো তো, আমাদের কি একটু আপন মনে হয় না? আয়না মাথা নিচে নামিয়ে বসে থাকলো। শায়লা বেগম মাথায় হাত বুলিয়ে দিল, বলল, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আমরাও ভুল থেকেই শিখেছি। যদি অনুর সাথে তোমার বিয়েটা প্রথমবারে হয়ে যেত, আমাদের ভুলগুলো আমরা কখনো দেখতে পেতাম না। আমাদের শিক্ষার খুব দরকার ছিল, একবার ঠকে যাওয়ার খুব দরকার ছিল, ঠকেছি। কুহেলি সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল কত বড় রত্ন আমরা শুরুতেই হারিয়ে ফেলেছিলাম মাত্র সমাজের প্রচলিত সংস্কার মানতে গিয়ে। আমাদের ভুলের কারণে আমার দাদু ভাইও অনেক কষ্ট পেয়েছে। আমাদের ভুলের শাস্তি তুমি আমার দাদু ভাইকে দিও না, ভালো থাকো তার সাথে, একটা ফুটফুটে বাচ্চা নিয়ে এসো। আমাদের তো একটা খেলার সাথী প্রয়োজন, তাই না? ও মেয়ে চলে গেলে বাড়িটা খালি
হয়ে থাকে। একটা বাচ্চা কাচ্চা এলে আমাদের বাড়িটা সব সময় কোলাহলে ভরপুর থাকবে। আর কিচ্ছু চাই না নাতবু, এইবার মরলেও শান্তি। আয়নার চোখের কোটরে চিকচিক করে জলের কোনা। সে এত ঘাটতেরামি করে কেন? এদের এত বিশ্বাস পাওয়ার জন্যে? না, তারা যাতে দূরে সরিয়ে দেয় এজন্যে। কিন্তু সব উল্টোটা, সবাই পাগলেরা, সবাই। সে এত ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। শায়লা বেগম টেনে এনে জড়িয়ে ধরলেন আয়নাকে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহা, এই চিকচিক করা জলগুলো যদি অনু দেখতো। মেজবান উপলক্ষে বাজারের লিস্ট হচ্ছে। অনিমা সোফায় বসে আছে, লিখছে। যা যা বলছে শায়ক চৌধুরী। শেষমেশ আঙ্গুল ব্যথা হলো। আয়নাকে ডেকে বলল, এমে এদিকে আসো, লিস্টটা লিখো দেখি, লেখা কত সুন্দর দেখি, আসো। নাম ধরে ডাক অনি, তোমার ছোট ভাইয়ের বউ। আমার ছোট্ট ভাইয়ের বউ, আমি যেভাবে ইচ্ছা ডাকবো। গালি তো দিচ্ছি না, আমি শাসনও করব। আয়না গিয়ে চুপচাপ সোফায় বসলো। শায়ক চৌধুরী চায়ের উপর থেকে পাটা নামিয়ে বসলো। মিটমিট করে হাসলো আনহিতা আর শায়লা বেগম। যাক, ছেলের বউকে তাহলে একটু একটু মান্য করে। আয়না লিখলো যা যা শায়ক চৌধুরী বলল। অনিমা বলল, বাহ, লেখা তো সুন্দর। তোমার মা পড়ালেখা না করিয়ে বিয়ে দিয়ে দিল কেন? আপনার ভাই জোর করে করেছে। জিভে কামড় দিয়ে ফেললো অনিমা, তবে বলল, ঠিক আছে, আমার ভাই তো তোমাকে আনপা রেখে দেয়নি, কলেজে তো পড়াচ্ছে। আয়না কথা বলল না, লিখায় মনোযোগ দিল। তখনই বাজারের ব্যাগ হাতে অনুরাগ বাড়িতে এলো। আনহিতা সব নিয়ে নিল। অনিমা বলল, ভাই, আমার জিনিসগুলো এনেছিস? টাকা দেব না তোকে, তোর জামাইবাবুকে বলিস না। অনুরাগ হেসে দিল, বলল, আচ্ছা, লাগবে না তোর টাকা, ধর তোর জিনিস, আমি দিলাম। অনিমা হেসে এগিয়ে গেল, ভাইয়ের গাল টেনে দিয়ে বলল, কি ভালো ভাইটা আমার। অনুরাগ আবারও হাসলো, আর চোখে আয়নাকে কি যেন লিখতে দেখে ভাবলো, আবার কি লিখিত অভিযোগ জমা দিচ্ছে নাকি আয়নামতি? দাও দাও, ওটাও দাও, উপরে গিয়ে মুখ হাত ধুয়ে আসো। অনুরাগ সেটা দিল না, বলল, মা ওটা তো। ওটা আয়না তাকালো চোখ তুলে, আবারও লিখায় মনোযোগ দিল। অনিমা থেমে গিয়ে বলল, মা, ওর বইয়ের জন্য কিছু এনেছে বোধ হয়, সব কি দেখতে আছে? ও, বলে দ্রুত সরে পড়ল। অনুরাগ মাথা চুলকাতে চুলকাতে বলল, ওগুলো তো কিছুই না, শুধু ওই। যা বেটা, তোর আমটামটা শুনলে কান ব্যথা হয়। অনুরাগ ব্যাগটা নিয়ে চলে গেল, কিন্তু ঘরে গিয়ে 1 ঘন্টার মতো বসে থাকলো আয়নার অপেক্ষায়। আয়নামতি তাকে দেখা দিল না ভুলেও। অনুরাগ গিয়ে দেখতে পেল আয়না আবারও রান্নাঘরে। বিরক্ত হলো অনুরাগ, তার বউকে এরা তার ঘরে পাঠায় না কেন? আশ্চর্য। তাকে এভাবে ঘুরঘুর করতে দেখলো শায়লা বেগম। আয়নাকে ডাক দিল। আয়না গিয়ে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে দাদিজান? শায়লা বেগমের মনটা জুড়ে গেল, বলল, তোমার জামাই জান ছটফট করতেছে বইয়ের জন্য, দেখে এসো কি এনেছে। আয়না কিক করে হেসে ফেলে বলল, জামাই যান? শায়লা বেগম আবারও হাসলো। আয়না হাসতে হাসতে এগুলো, হাসি থামলো না আর। অনুরাগ তাকে ঘরের দিকে যেতে দেখে স্বস্তি পেল। ধপাধপ দরজা বন্ধ করে দিল। আয়না ঘরে ঢুকার সাথে সাথে বলল, সারাক্ষণ ওখানে কি? জামাই বেঁচে আছে কি মরে গেছে? খোঁজো তো, নাও না। কেন খুঁজছিলেন? আমার পা টিপার জন্য। রেগে বলল অনুরাগ। আশ্চর্য, আমি চলে যাচ্ছি। না, তোমার জন্য ওই ব্যাগে কিছু এনেছি, দেখো। শাড়ি এনেছেন? কিভাবে জানলে? আয়না ফিরল তার দিকে, বলল, বুঝতে পারি। আরো কিছু এনেছি। চুড়ি এনেছেন? আরো কিছু এনেছি। নূপুর এনেছেন? আরো কিছু এনেছি। ব্লাউজ পেটিকোট? হেসে ফেলল অনুরাগ। সাহস থাকলে মুখে বলুন। কাছে এসো, কানে কানে বলি। নির্লজ্জ, যাব না। আমিও জোর না করলে বলবো না। অতটা মুখ পাতলা নই আমি, অনুমান করো। ওসব বাদে আরো কিছু একটা এনেছি। মেহেদি? তুমিও কি আজকাল আমাকে পড়তে পারছো আয়নামতি? খানিকটা। সত্যি হলো তো। আরো কিছু এনেছি। আর কি? চিন্তায় পড়ল আয়না, কপালে ভাঁজ পড়ল, নাকের ডগা বিন্দু বিন্দু ঘামে ভেজা। অনুরাগ হাসলো, বলল, পারবে না তো? পারবো। গলার চেইন? ঠিক। আরো একটা জিনিস এনেছি। কি? অনুমান করো। আংটি? একগাল হেসে ফেলল অনুরাগ, বলল, বুদ্ধিমতী বউ আমার। আর বোকাশোকা বেকুব বিস্কিট কালার জামাই আমার। ভেঙচি কেটে বলল আয়না। আচমকা আয়নার কোমরে হাত গলিয়ে কাছে টেনে নিল অনুরাগ। নাকে নাক ঘষে বলল, আমি আর বেকুব পুরুষ নেই আয়নামতি, চালাক হয়ে গেছি। বুদ্ধিমতির সাথে থেকে থেকে বুদ্ধিমান হয়ে গেছি। আর তুমি আমার সাথে থেকে থেকে আমাকে ভালোবেসে ফেলেছ। খুব বেশি জোরাজুরি না হলে একেবারেই থাকো,
সব সময়, সারা জীবন। তোমাকে আজ দারুণ মিষ্টি দেখতে লাগছে আয়নামতি। আয়না নিজেকে ছাড়িয়ে নিল, বলল। আমার কাজ আছে। অনুরাগ আবার পেছন থেকে আষ্টে পৃষ্ঠে ধরলো, বলল। এড়িয়ে যাচ্ছ কেন? ভালো হচ্ছে না, আর একটু থাকো। আয়না শক্ত হয়ে দাঁড়ালো, বলল। আপনি কুহেলিকে এইভাবে ধরতেন নাকি? অনুরাগের হাত আলগা হয়ে এলো। আয়না সরে পড়তে অনুরাগ আবারও টেনে ধরলো তাকে, ঘাড়ে নাক মুখ ডুবিয়ে বলল। ধরেছি একবার। আয়না ঝামটি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, বলল। বলেছিলাম আমাকে যখন তখন ছোবেন না, যান কুহেলির কাছে। এবার একবার কেন 100 বার ধরেন, যা ইচ্ছে তাই করেন, খবরদার আমার কাছে আসবেন না আর। অনুরাগ উচ্চস্বরে হেসে ফেলল, বলল। আমি এই আয়নামতিটাকেই মিস করছিলাম, এই জন্যই মিথ্যে বলা। কুহেলিকে ছোঁয়া হাত দিয়ে যদি তোমাকে ছুতে হতো, তাহলে সেই হাত আমি কেটে ফেলতাম। আর কুহেলিকে দেয়া হৃদয় দিয়ে যদি তোমায় ভালোবাসতাম, তাহলে সেই হৃদয়টা ছিঁড়ে নিতাম। আমি তো আমার সবটা একদম পবিত্র করে তোমাকে দিয়েছি আয়নামতি, তারপরও তোমার মন করে না ভাই। এই দুঃখ আমি কই রাখি? আয়না তেড়ে এলো, অনুরাগকে ধাক্কা দিয়ে বলল। আমার মাথায় বেয়াদব পুরুষ মানুষ। অনুরাগ হেসে ফেলল, বলল। আহা আয়নামতি, এত জলে কেন? এইগুলো আমি একটাও পরবো না, শাড়ি পরবো না, আমি কিচ্ছু পরবো না আমি। অনুরাগ একদম দূরত্ব কমিয়ে নিজের কাছে নিয়ে আসলো আয়নামতিকে। এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে দীর্ঘ চুম্বন দিল কানের নিচে, অতঃপর বলল। আমি পরিয়ে দেবো। আয়না একদম জোরে ঠেলে দিল তাকে, কান ডলতে ডলতে বলল। অতক্ষণ লাগে বেয়াদব পুরুষ? অনুরাগ হা করে তাকিয়ে থাকলো। কতক্ষণ লাগলো? আমি তো ঘড়ি দেখিনি। চৌধুরী বাড়ির চারিদিকে মেহমান অতিথিরা এখনো আসছে। বাড়ির বিশাল উঠানের প্যান্ডেলের নিচে খাওয়া দাওয়া চলছে বিস্তর। আয়েশা বেগম আর নামিরা পুরো চৌধুরী বাড়ি ঘুরে ঘুরে দেখছে। সায়ান অমির সাথে অনেকক্ষণ অনিমার কোলেও ঘুরেছে। মেজবানে আসা অনেক অচেনা মানুষের কোল চড়ে বেড়াচ্ছেন তিনি। নামিরা খুঁজলেও পাচ্ছে না তাকে। রূপাও আছে যে সায়ানকে কোলে নিচ্ছে তাদের পিছু পিছু। আয়ান কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে ছেলে কার কোলে। আয়না পরিবারের সবাইকে পেয়ে গল্পে বসেছিল। শায়লা বেগম এসে বললেন। নাতবো, শাড়ি টাড়ি পরে সেজে গুজে নাও, তোমাকে আমার বাপের বাড়ি থেকে অনেকে এই প্রথম দেখবে। আয়না সেই থেকে গোসল নিল, চুল শুকালো, চুল আশ্রালো, তারপর অনুরাগের দেওয়া সেই ব্যাগটা হাতে নিল। এত জিনিস আনা লাগে পাগল মানুষের কাজকাম। সোনালী রঙের কারুকাজ শাড়ির কালো পাটটায় লাল শাড়ি, বেশ ভারী সুন্দর দেখে মনে হচ্ছিল তেমন ভার হবে না, কিন্তু গায়ে দিতে মনে হলো রাজ্যের ভার যেন। নেয়ে ঘেমে অনুরাগ ঘরে এলো। কপালের ঘামে চুল ভিজে গেছে। ডোরা কাটা সাদা কালো শার্টটা পিঠে লেগে গিয়েছে। বাড়ির ভেতরে মেহমান ঢিপ ঢিপ করছে, এদিক ওদিক যাওয়া যায় না। কাজের চাপে বেহুশ সবার পালা। শাড়ি পরা আয়নাকে দেখে আর চোখে কপাল কুঁচকে তাকালো অনুরাগ। বিড়বিড় করে বলল। মহারানীকে লাল কালো শাড়িতে জম্পেশ লাগছে। স্যালুট, মাই পছন্দ। পরক্ষণে নিজে নিজের মাথা চাপড়ে বলল। এই প্রফেসর, বউ দেখলেই তোর মাথা ঢিলা হয় কেন ভাই? তোর এসব মানায় না, ইয়াক। মুখে হাত দিয়ে আওয়াজ করলো অনুরাগ। স্বামীরি আবাকে পাঠাবো নাকি? শাড়ি পরায় অসুবিধা হচ্ছে বোধ হয়। আয়না কুচি ঠিক করে নিচু হয়ে পিন করছিল, বলল। দরকার নেই, বকবক করতে করতে মাথা খায়। তাহলে আমি একটু শুয়ে থাকি কিছুক্ষণ, কেউ আসলে বলবে আমি নেই। মিথ্যে বলবো? জামাইয়ের জন্য বলবে। আশ্চর্য। চুপ থাকো, আমি ঘুমাই। তোমার হাতটা কম দাঁড়াও, ঝনঝন আওয়াজ চুরির। উফ জ্বালা। এনেছেন কেন? 100 বার আনবো। উল্টো শুয়ে থাকলো অনুরাগ। ক্লান্ত দেখাচ্ছে তাকে। কতগুলো মানুষ রেখেছেন, আপনি কি কাজ করে উল্টে দিয়েছেন যে এভাবে নেয়ে ঘেমে এসেছেন? শার্টটা পাল্টান। আর বলো না, আমি হাঁটতে হাঁটতেই ক্লান্ত, কোনো কাজ কাম করার আগেই ক্লান্ত। নবাব সাহেব। নবাব সাহেবা? মুখ মুচড়ালো আয়না, বলল। তাড়াতাড়ি ওয়াশরুমে যান, শার্টটা পাল্টান। কি হলো? অনুরাগ উঠে গেল। হনহনিয়ে শার্ট নিয়ে যেতে যেতে বলল। প্রফেসর, তোর বউ আস্ত একটা অজগর। আয়না শব্দহীন হেসে ফেললো। এত পাগল ছাগল মানুষ নিয়ে সংসার করা যায়? কালো একটা শার্ট গায়ে ওয়াশরুম থেকে বের হলো অনুরাগ, মুখ ভেজা চুল ভেজা। আয়না তাকে দেখে ভাবলো এভাবে চুল ধুতে হয়, আশ্চর্য তো। ধপধপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো অনুরাগ, বলল। শান্তি। মাথা না মুছে শুয়েছেন কেন? আমার বিছানা ভিজিয়ে ফেলেছেন, উঠুন। আরে উঠুন না, মাথা মুছুন আগে প্রফেসর। অনুরাগ বেডশিটে মাথা মুছতে মুছতে বলল। আমাকে ভয়াবহ এক রোগে ধরেছে আয়নামতি। আমি কখনোই এরকম ছিলাম না। আমার আজকাল অগোছালো থাকতে ভালো লাগে, বউকে জানাতে ভালো লাগে, বউয়ের কাজ কাম বাড়িয়ে দিতে ভালো লাগে। শয়তানে পেয়েছে। খিক খিক করে হাসা শুরু করলো অনুরাগ। বেডশিটটা পুরো কুকড়ে গেল। আয়না বিরক্ত হয়ে বলল।
আমার কুচিটা হচ্ছে না ঠিকঠাক। আপনার এসব ভালো লাগছে না আমার। অনুরাগ মাথা তুলে আয়নার দিকে তাকালো। আয়না শাড়ির আঁচলটা ফেলে ঝাঁপিয়ে দিল নিজেকে, বলল, ওভাবে কি দেখেন? আবার বিয়ে করা বউকে দেখি ভাই, তোমার কি তাতে? পারলে আমার কুচি ঠিক করে দিন, আমার যেতে হবে। বললাম না, যেই শুয়েছি সেখানেও জ্বালা, কেউ দেখতে পারে না আমার ভালা। বেশি কথা বলেন কেন? বিছানা থেকে নেমে এলো অনুরাগ। ঢিলে পায়ে হেঁটে গিয়ে হাঁটু মুড়ে বসলো আয়নার সামনে। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে পিন আপ করে দিল, বলল, এবার ঠিক আছে? আয়না মাথা নাড়িয়ে হাসলো, বলল, কুহেলির শাড়িও এভাবে ঠিক করে দিতেন নাকি? অনুরাগের চেহারায় কালো ছায়া পড়ল। আয়না হেসে ফেলল, বলল, করেননি বললেই তো হয়। আমি কষ্ট পাওয়ার মতো তো কিছু বলিনি। দিয়েছি অনেকবার, কোমরেও গুজে দিয়েছি, গয়না পরিয়ে দিয়েছি, নুপুর পরিয়ে দিয়েছি, বিয়ের দিন আংটি পরিয়ে দিয়েছি, কতবার চুল আছড়ে দিয়েছি। আরে সে কত রঙলীলা প্রেম লীলার কাহিনী, সব তোমাকে বলতেই লজ্জা করে। হয়েছে হয়েছে। আয়নার গলা আধা ভাঙা। কেমন বেয়াদব ছিলেন সেটা বুঝতে পারছি আমি, আর বিবরণ দিতে হবে না। আমার বিয়ে করা বউ ছিল, যা ইচ্ছে তাই। বললাম তো ভালো কাজ করেছেন। আশ্চর্য, আমিও সব শুনে কি করব? তুমি তো জিজ্ঞেস করলে। এক এক করে চুড়ি খুলতে শুরু করলো আয়না। আবার কি হলো? আমি পরি না এইসব চুড়ি। লাল কালো চুড়ি কেউ পরে নাকি? এসব কুহেলি পরতো। তা আপনি জিজ্ঞেস করেছেন কখনো আমি কেমন চুড়ি পছন্দ করি? আরে মাথা খারাপ নাকি? খুলবে না আয়নামতি, খবরদার। আমি জানি এসব তোমার পছন্দ হয়েছে আয়নামতি। আয়না সবটা খুলতেই থাকলো। নাকের ডগায় টসটসে রাগ, চেপে চুপে থাকা তীব্র অভিমান, ক্রোধ, আক্রোশ। অনুরাগ এগিয়ে গিয়ে হাতটা ধরে ফেললো চট করে, টেনে হাতটা তার পিঠের কাছে নিয়ে দাঁত চেপে বলল। সমস্যা কি হ্যাঁ? আয়না সেই হাতটা দিয়ে অনুরাগের পিঠের শার্ট খামচে ধরলো, বলল, শার্টটা ছিঁড়ে ফেলবো একদম, ছাড়ুন। অনুরাগ কথা দিল না, হাতটা ছাড়ল না। সামনে এনে উপরে করে ধরলো। খুলে ফেলা চুড়িগুলো আবারও পরিয়ে দিতে দিতে বলল, হায় রে মেয়ে মানুষ, এদের মন বুঝা দেয়। আমি কই যাই ভাই, কোথাও শান্তি নাই। ছাড়তে বলেছি হাতটা প্রফেসর। ডাকটা সুন্দর, ভালো লাগে শুনতে, বারবার ডেকো। আপনি ছোবেন না বলে এখানে এনেছেন আমায়, এখন আরো বেশি বেশি। আর কিছু বলতেই দিল না অনুরাগ, বলে বসলো, আরে আমি তো প্রতিজ্ঞা করেছি, এইবার আরো বেশি বেশি করে ছুঁবো। আমার বউ, আমি ছুঁবো না তো কে ছুঁবে? আমি ছুঁবো ছুঁবো ছুঁবো, বেশি বেশি করে, অনেক বেশি। আমার হাতে লাগছে। তুমি চুড়ি না পরলে আমার আরো বেশি লাগবে। আমি পছন্দ করে এনেছি, শুধু কুহেলি আর কুহেলি করো কেন সব সময়? একটা নষ্টা কীটের সাথে নিজের তুলনা করতে পারে না? উত্তর এলো না আয়নার কাছ থেকে। চেইন আর আংটিটা বানাতে দিয়েছি বিয়ের পর দিন, পছন্দ হয়েছে তোমার? ইউনিক ডিজাইন দিয়েছি। পছন্দ হয়নি। অনুরাগ আর জবাব দিল না। ড্রেসিং টেবিলের সামনে থেকে চেন আর আংটিটা নিল। আয়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, বলল, আপনি এখান থেকে চলে যান তো, মাথা খারাপ করতে এসেছেন আপনি। কাঁধে বলিষ্ঠ হাতের ছোঁয়া আর লাগলো। ঠিক তখনই কেঁপে উঠে আয়না বলল, কি করছেন? অনুরাগ চেনের হুক লাগিয়ে দিতে দিতে বলল। রাগে ফোঁসফোঁস করলো আয়না। চলে যেতে চেয়েও যেতে পারল না। অনুরাগ চেনটা ধরে আছে এখনো, পালাতে গেলেই গলায় ব্যথা পাবে। হয়েছে আপনার, যেতে তো দিন। তখনই উদরে বলিষ্ঠ আঙ্গুলের কিলবিল বিচরণ, গায়ে শিহরণ জাগলো আয়নার। চোখ হলো স্বাভাবিকের চাইতে বড় ও শুকনো, ঢোক নেমে গেল কণ্ঠনালী বেয়ে। ঝামটি মেরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল আয়না। অনুরাগের হাতের উপর নিজের দু হাতের বল প্রয়োগ করে বলল, আমি ছাড়তে বলেছি। উফ, জ্বালাতে এসেছেন আমায়। অনুরাগ হাতটা তুলে ধরলো তার কাঁধে, থুতনি ঠেকে আঙ্গুলে আংটি পরিয়ে দিল। কানের কাছে আলগা চুলগুলো বেরিয়ে পড়ল তার তপ্ত নিঃশ্বাসে। গন্ধরাজের তীব্র ঘ্রাণ এসে নাক বন্ধ করে দিল আয়নার। হাতটার উপর বেশ দীর্ঘ এক ভেজা চুম্বন বসলো। ঠিক তখনই চট করে হাত নামিয়ে নিল আয়না। আমায় যেতে দিন। অনুরাগকে যেতে দিল না। ঝুমকো কানের দুলটা ফু দিয়ে নাড়িয়ে দিল। দুলতে লাগলো সেটি। পানি মুড়ে থাকা চুলগুলো ঘাড়ে ছোঁয়া পেল ভেজা চুলের পানি, আর উষ্ণ অধরের প্রতিটা ছোঁয়া কেঁপে কেঁপে উঠল আয়না। ডান গালে পাশটায় এসে ঠেকলো একটা হাতের তালু, বাম পাশটায় কাঁটাতারের মতো বিঁধে গেল কিছু। নরম গালটাতে মৃদুভাবে এর নিচে সদ্য ছোট ছোট করে রাখা দাড়ি দিয়ে ঘষে দিল অনুরাগ। চোখ খিচে বন্ধ করে ফেললো আয়নামতি। কি যেন বিড়বিড় করলো। নিঃশব্দ হাসলো অনুরাগ। নিজেদের দিকে চট করে ফিরিয়ে নিল আয়নাকে। দু হাতে কোমর টেনে এনে নাক ঠোঁট ডুবালো গলায়। আমি ভিজে যাচ্ছি, চুল ভেজা, আপনার সরুন।
মুছবার দরকার পড়বে না। হাত পা জমে গেল আয়নার। যে স্পর্শগুলো ছোঁয়াগুলো বাকশক্তি কেড়ে নেয়, যেই চাহনি এলোমেলো করে দেয় সবটা, যে উষ্ণ সোহাগে পাথর মনে মনে ভাঙন ধরে, আর যে বলিষ্ঠ হাতের বাঁধনে থাকলে নিজেকে সুরক্ষিত মনে হয়, শক্ত বুকে মাথা ঠেকলেই শান্তি অনুভব হয়, সেসবকেই ভালোবাসা বলে বুঝি। ভালোবাসা পাওয়া মানুষগুলো নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসতে জানা মানুষগুলো খুব সুন্দর হয়। ভাবনার রেশ কাটতেই আয়না বন্ধ চোখের পাতা পেল কোমল ছোঁয়া। গন্ধরাজের ঘ্রান্তি তখন তীব্র, একেবারে ভেতরে কাঁপিয়ে দেওয়া। আয়নার ঠোঁটের কোণে আলতো হাসির রেখা দেখা মিলল। চট করে চোখ মেলে অনুরাগকে দেখে বলল, পাগলরা নিঃস্বার্থ ভালোবাসে, আপনি সুস্থ একজন মানুষ। একটা কথা বলি, কান দাও, চুপি সারে বলি। আয়না কান দিল। অনুরাগ ফিসফিস করে বলে গেল, অনুরাগ চৌধুরী আয়নামতি ছাড়া পুরো পৃথিবীর সামনে সুস্থ স্বাভাবিক একজন মানুষ। কানে ঠান্ডা ছোঁয়া না মেখে সরিয়ে নিল আয়না। অনুরাগের বুকে আঙ্গুল ঠেকিয়ে বলল, আপনাকে আমি ওসব ভালো টালো বাসি না। বাকিটা কি বলতে চাইলো কে জানে, তবে বলতে পারল না অনুরাগের কারণে। কারণটাও ভীষণ ব্যক্তিগত। বাড়ির ভেতরে অনুরাগকে প্রবেশ করতে দেখা গেল। বসার ঘরে সবাই ছিল, আয়না ছিল না শুধু। শায়লা বেগম আদা দিয়ে গরম চা করে দিতে বলেছিল চামেলিকে। আয়না সেটা নিয়ে আসতে অনুরাগের মুখোমুখি পড়ল, চোখাচোখি হলো। অনুরাগের নির্বিকার চাহনি। চলে গেল সে। আয়নার কপাল কুঞ্চিত হলো। প্রফেসর তার দিকে ওভাবে তাকালো কেন? আয়না শায়লা বেগমকে চা দিয়ে ঘরের দিকে যেতে অনুরাগকে আবার বসার ঘরে আসতে দেখলো। তাই চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইল। অনুরাগ পকেট থেকে একটা মুড়িয়ে থাকা সংবাদপত্রের খানিকটা অংশ বের করলো, টি টেবিলে রেখে দিল সেটা। তারপর শায়লা বেগমের পাশে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। এটা কিসের খবর দাদু ভাই? আমি তো চোখে দেখি না, পড়ে শোনাও। পারবো না। রাগ কেন? আচ্ছা, আমি নাত বউকে ডাকি। আয়নাকে ডাকতে পা টিপে টিপে এলো আয়না। অনুরাগের চোখ নিচে নিবদ্ধ, কোনো দিকে তাকালো না সে। পাশে এসে বসো নাত বউ, এদিকে আসো আমার পাশে। আয়না শায়লা বেগমের ডান পাশটায় গিয়ে বসলো। ছেঁড়া সংবাদপত্রের অংশটা হাতে নিতে দেখলো একটা অংশে অনুরাগের ছবি, অন্য অংশে কুহেলির অর্ধনগ্ন ছবি। হেডলাইনটা পড়ে চমকে অনুরাগের দিকে তাকালো আয়না। চক্ষু কোটরে অবিশ্বাস্য কৌতূহল। মেঝের দিকে এখনো চোখ নিবদ্ধ অনুরাগের। শায়লা বেগম বলল, কি লেখা আছে নাত বউ? পড়ে শোনালে না কেন? আপনি চাটা খেয়ে নিন না, ঠান্ডা হয়ে গেছে বোধ হয়। শায়লা বেগম অনুরাগকে বলল, তুমি পড়ে শোনাও। এখানে কোহেলির ছবি কেন? অনুরাগ ধপধপ করে হেঁটে চলে গেল। আয়না গাল ফুলিয়ে বসে রইল। রান্নাঘরে চলে গেল। চামেলির বকবকানি ভেসে আসছে। আয়না তার বাকি কাজগুলোর দিকে হাত বাড়ালো। পেঁয়াজ মরিচ আর ধনেপাতা কুচি করা দরকার। চামেলি মাছগুলো পানি দিয়ে ধুতে ধুতে বলল, বউ রানীর মন খারাপ কে? কোনো সমস্যা? না। আর কোনো কথা বাড়ালো না চামেলি। অন্য সময় আয়না নিজে থেকে এটা ওটা বলে, এখন বলছে না, যার কাজে ব্যস্ত হয়ে পড়ল তারা। মরিচ আর ধনেপাতা কুচি করে সবুজ রঙের বাটিতে রাখলো। পেঁয়াজ কুচি করার সময় অসাবধানতায় আঙ্গুলের মাথা কেটে গেল। বউ রানী, তোমার জামাই মনে হয় ছোট সাহেবের জন্য মাছ ভাজা রান্না করতে বলছে। গলায় নাকি কি ইফি কসন। জমিলা ঝামটি মেরে বলল, ইনফরমেশন গাদি, বৌরানী মাছে কম ঝাল করতে বলছে বড় মা। ঝাল ছাড়া ছোট সাহেবের খেতে কষ্ট হবে। আয়না দাঁড়ালো, শাড়ির আঁচলে আঙ্গুলটা চেপে ধরে চলে গেল। জমিলা বলল, চামেলি চপিং বোর্ডে তাকালো, কাটারে রক্ত লেগে আছে। বলল, বউ রানীর কি হাত কাটলো নাকি? ও মা, রক্ত কেন? আচ্ছা, যাইতাছি। 10টার দিকে পাহাড়তলির উদ্দেশ্যে বেরিয়ে গেল অনুরাগ। মুখটা থমথমে ছিল যতক্ষণ বাড়িতে ছিল। আনহিতা এটা ওটা বললেন, মুখ দিয়ে কথা বের হলো না তার। খেতে বললেও খেলো না। আয়নাকে কিছু বললেও ও কিছু বলল না সে। সারাদিন বিষণ্ণতায় কাটলো আয়নার। কুহেলি ছাড়া পেয়ে এত জঘন্য কাজ করবে ভাবতেও পারছে না আয়না। তখন রাত 9:30। বিছানা তুলে ঝেড়ে ফেললো আয়না। বেডশিট বিছিয়ে দিল। পুরো ঘরের আনাচে কানাচে ঝেড়ে ফেললো। ঝাড়ু দিয়ে ঝাড় দিতে 3টা ছেঁড়া ছবির টুকরা পেল সে। তারই ছবির অংশ। ছবিটা 2 বছর আগের সে হাসি হাসি মুখটার ছবি, যেটা অনুরাগকে দেখানোর জন্য দিয়েছিল। এতদিন পর ছবিটা তাও ছিঁড়া। অনুরাগ তার ছবিটা ছিঁড়ে ফেলেছিল। দপদপ করে জ্বলে উঠল আয়না। আজ আসুক। এত সুন্দর সূক্ষ্ম অপমানে মস্তিষ্ক ফাঁকা হয়ে উঠল আয়নার। সে এতটা তুচ্ছ। বলতে না বলতেই ঘন্টাখানেক পরে অনুরাগ বাড়ি ফিরল, চেহারা শুষ্ক রুক্ষ। আয়না ঘরে থম মেরে বসে রইল। অনুরাগ রাতের খাবার খেতে এসে চামেলিকে ডেকে নিল। বলল, ডেকে নিয়ে আসো, বাবা খেয়ে নিয়েছে, ও এখানে খেতে পারবে। খাবে না বলছে। কেন খাবে না? কে কি বলেছে? কেউ কিচ্ছু বলে নাই। আঙুল কাটছিল রান্নাঘরে। দুপুরে
চামচ দিয়ে খাইছে, এখন নাকি খাবে না। আমি ডেকেছি, বলো যাও। যাইতাছি বাপু, সব সময় জ্বালায়। চামেলি ডাকলো আয়নাকে। আয়না মুখের উপর বলল। খাবো না আমি, অত দরদ দেখাতে হবে না কারো, আপনি যান। চামেলি চলে গেল গাল ফুলিয়ে। অনুরাগকে গিয়ে বলল। দরদ না দেখাতে বলছে। অনুরাগ আর কথা বাড়ালো না, আনহিতাকে বলল। না খেলে না খাক, মা তুমি বসো। না, আরেকবার ডেকে দেখি না। দরকার নেই, এটা ওর বাপের বাড়ি নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।